আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2025 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে। চিত্রটা দেখেই আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের মানুষের যে হার্ট বা হৃৎপিণ্ডের একটা চিত্র এঁকে দেওয়া আছে। হৃৎপিণ্ড এবং ওয়াই চিহ্নিত যে অংশটা, এখানে কি কি আছে দেখো তো। এই জায়গার যে অবতল অংশটা, এটা দিয়ে আমাদের লোহিত রক্তকণিকা বোঝাচ্ছে। দেখো, একটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। এরপরে ভেতরে নিউক্লিয়াস যুক্ত যে অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সবগুলো হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। এরপরে দেখো দানাদার যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে দানাদার, এইগুলাকে আমরা বলবো হচ্ছে অনুচক্রিকা। এগুলাকে বলবো অনুচক্রিকা বা প্লাটিলেট। তাহলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লাটিলেট এইগুলো মিলে হচ্ছে আমাদের এই ওয়াই চিত্রটা। তার মানে মানুষের রক্ত বুঝাইছে। একটা হৃৎপিণ্ড আর একটা রক্তকণিকা, তিন ধরনের রক্তকণিকা আছে যেগুলো কি করে, এই রক্ত রসের ভিতরে ভাসমান থাকে। তাহলে উদ্দীপকটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো কি বলছে ক নাম্বারে, পেলভিস কাকে বলে। পেলভিস হচ্ছে বৃক্কের ভেতরে থাকে। বৃক্কের ভেতরে না, মেনলি এই যে ধরো একটা কিডনি, এই যে কিডনিটা, এই দুই দিকের দুই কিডনি থেকে মূত্র উৎপন্ন হওয়ার পরে মূত্রথলিতে যাওয়ার জন্য এরকম একটা নালী থাকে। এই যে নালীটা, এটা কি করে, মূত্রথলি পর্যন্ত তোমার মূত্রগুলোকে নিয়ে যায়। দুই দিক থেকে এই যে দুইটা কিডনি, এখান থেকে দুইটা ইউরেটার বের হয়। এই ইউরেটার দুইটা কি করে, এই যে মূত্রথলিতে প্রবেশ করে, তারপর মূত্রথলিতে মূত্রগুলো জমা রাখে, এরপর ইউরেথ্রা দিয়ে বের করে দেয়। এই যে কিডনি থেকে যেই দুইটা নালী বের হইলো, এগুলাকে আমরা বলবো হচ্ছে ইউরেটার। এই ইউরেটারটা এখানে এরকম একটা ফানেল আকৃতি দেখা যায়। দেখো, এই ধরো ইউরেটারটা বের হইলো, এই ইউরেটারের এইখানটায় এরকম একটা ফানেল আকৃতি দেখা যায়। এই ফানেল আকৃতির অংশটাকে আমরা বলবো হচ্ছে পেলভিস। তাহলে বৃক্কের ইউরেটারে থাকা ফানেল আকৃতির অংশটাকে, এই যে এটা বৃক্ক, বৃক্কের এটা ইউরেটার, ইউরেটারে এই যে গোড়ায় ফানেল আকৃতির যে অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে পেলভিস। এরপরে আসো খ নাম্বারে কি বলছে, শহরের মানুষের ফুসফুসের রোগ বেশি হয় কেন। শহরের মানুষের ফুসফুসের রোগ বেশি হয় বলতে, যে কারোই ফুসফুসের রোগ বেশি হইতে পারে যদি সে বায়ু দূষণযুক্ত এলাকায় থাকে। সেক্ষেত্রে শহরে আমরা অনেক বেশি কলকারখানা, অনেক বেশি যানবাহন দেখতে পাই। শহরের মানুষের তো লাক্সারিয়াস জীবনযাপন, তারা গাড়ি ছাড়া তো ঘর থেকে বেরই হয় না। সেক্ষেত্রে এই যে যানবাহনগুলো থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, এই যে কলকারখানার চিমনি থেকে তোমার কালো ধোঁয়া বের হচ্ছে, তারা যেই এসি ব্যবহার করতেছে ওখান থেকে তোমার ক্লোরোফ্লোরোকার্বন বের হচ্ছে, এরকম বিষাক্ত পদার্থগুলা শহরের যে এনভায়রনমেন্টে আমরা বেশি দেখতে পাই। গ্রামে কিন্তু এত সবার প্রত্যেকটা ঘরে ঘরে কারো হচ্ছে তোমার প্রাইভেট কার থাকতেছে না। গ্রামে তোমার ইটভাটা বা যে কোনো কলকারখানা বেশি পরিমাণে নাই। শহরে মানে এটার ঘনত্ব আমরা বেশি দেখতে পাই। আবার শহরে গাছপালাও নাই যে এই কার্বনগুলোকে অ্যাবজর্ব করে নিবে। গ্রামে তো আবার অনেক গাছপালা থাকে। সেক্ষেত্রে এই যে শহরে শুধু অট্টালিকা দেখা যায়, কোনো গাছপালা দেখা যায় না। এই কারণগুলোর জন্যই হচ্ছে শহরের মানুষের ফুসফুসের রোগ বেশি হয়। তাহলে বায়ু দূষণজনিত কারণে দেখো শহরের যে এনভায়রনমেন্ট, ওখানে বাতাসের দূষণটা বেশি। কি বলছে, ফুসফুস শ্বসনতন্ত্রের একটি সংবেদনশীল অঙ্গ। শ্বসনতন্ত্রের মেইন যে মানে লিডারটা, যে এই শ্বসনতন্ত্রের মেইন কাজটা করে, সে হচ্ছে আমাদের ফুসফুস। এটা অনেক সংবেদনশীল একটা অঙ্গ। বায়ু দূষণের কারণে কিন্তু এই অঙ্গটাতে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হইতে পারে। শহরের মানুষের ফুসফুসের রোগ বেশি হয় কারণ অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটাতে অধিক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে। অনেক জনসংখ্যা থাকার জন্য আমাদের কি করা লাগবে, অনেক অনেক ঘর বাড়ি লাগবে। ঘর বাড়ি বানানোর জন্য আমরা গাছপালা কেটে ফেলি, জায়গাটা খালি করে ফেলি, ওই গাছপালা দিয়ে কাঠ দিয়ে আমরা ঘর বানাইতে পারি। তাহলে ওই যে দেখো গাছপালা কেটে ফেলে তোমার অট্টালিকা তৈরি করা হচ্ছে। এখন গাছ কাটার মাধ্যমে কিন্তু খাদ্যের অভাবও তৈরি হচ্ছে, আবার কৃষি জমিগুলো ভরাট করে ফেলা হচ্ছে, জলাশয় ভরাট করে ফেলা হচ্ছে। এই যে পরিবেশের যে এরকম বিপর্যয়টা, ওটা আমরা শহরে বেশি দেখতে পাই। তাহলে এই যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, এরকম কারণেই আবার যানবাহন বৃদ্ধি, শহরেই আমরা যানবাহন বেশি দেখতে পাই, কলকারখানা স্থাপন, এগুলা সব কিছু কি করতেছে, বায়ু দূষণটাকে বাড়ায় ফেলতেছে। আর বায়ু দূষণ হইলে বাতাসে তোমার যেই যত দূষিত পদার্থ ভাসতে থাকে, আর ওগুলো আমরা ইনহেল করে নিয়ে নিচ্ছি। তাহলে প্রশ্বাসের মাধ্যমে তুমি যে বাতাসটা নিচ্ছ, ওখানে যদি অনেক বেশি ক্ষতিকর উপাদান থাকে, তাহলে তোমার ফুসফুসের যে কোনো সমস্যা হইতে পারে। তাহলে আমরা শহরের মানুষদের ক্ষেত্রে এই ফুসফুসের রোগগুলো বেশি দেখতে পাই। এরপরে আসো গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের এক্স এর গঠন। এক্স কি, আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করতে বলছে।
গঠন যখন বলে দিবে তখন চিত্র আঁকার চেষ্টা করবা, চিত্র এঁকে তারপর আমরা বর্ণনা দিব। তাহলে হার্টের চিত্র এখন আঁকা লাগবে। চিত্রটা কিছুটা কঠিন মনে হইলেও কয়েকবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে সহজ মনে হচ্ছে। চলো আমরা হার্টের চিত্র আঁকি। সবার প্রথমে কি করব, একটু দেখো আমি কিভাবে আঁকতেছি, তারপরে তুমি একটু চেষ্টা করলে পেরে যাবা। প্রথমে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দিলাম। এই যে মহাশিরাগুলো দিয়ে রক্ত প্রবেশ করবে, দূষিত রক্ত। এরপরে এইখানের শেপটা যত সুন্দর করে দিতে পারবা তোমার হার্টটা তত সুন্দর হবে। তাহলে দেখো এতটুকু একটা দিলাম। এরপরে এইখান থেকে একটা মহাধমনী আঁকবো, যে ধমনীর ভিতর দিয়ে হচ্ছে তোমার পুরো দেহে রক্তটা চলে যাবে। এরপরে দুই দিকে দুই ফুসফুসে দুইটা নালী যাবে, এইটা এই দিকের ফুসফুসে যাবে, এটা কই যাবে এই দিকের ফুসফুসে যাবে, দুই পাশে দুই ফুসফুসে গেল। এরপরে এইখানের যে মহাধমনীটা, এই যে দেখো যে কার্ভটা, এইটাকে বলে হচ্ছে আর্চ। এই আর্চটা কি করবে, ঘুরে এই দিকে চলে আসবে। দেখো এই আর্চটা ঘুরে এই দিকে চলে আসলো। এরপরে আমরা কি করব, এখান থেকে ফুসফুসে যে রক্তগুলো গেল ওই ফুসফুস থেকে আবার পরিষ্কার রক্ত ফেরত আসবে, ওইটা এই নালীপথে আসবে। এখন দেখো আমি কি করব, কিছু চেম্বার রাখবো। এই যে চেম্বারগুলা, এখানে একটা চেম্বার, এটা হচ্ছে 1 নাম্বার চেম্বার। এরপরে এখানে দেখো আমি কি দিলাম, এগুলো হচ্ছে কপাটিকা। কপাটিকা মানে হচ্ছে একমুখী দরজা, যেটার ভিতর দিয়ে রক্ত প্রবেশ করতে পারবে কিন্তু বের হয়ে আসতে পারবে না। যেরকম তোমার হার্টের ভিতর বা হৃদয়ের ভিতর যদি একবার কেউ প্রবেশ করে, সে কি আর বের হইতে পারে? পারে না। তাহলে এই জায়গায় হচ্ছে আরেকটা কপাটিকা থাকতেছে। এই দিক থেকে কপাটিকা, এটা হচ্ছে আমার আরেকটা চেম্বার। নিচের দিকে এইদিকে আরেকটা কপাটিকা, এখানে থাকতেছে আমার আরেকটা চেম্বার। এখন চেম্বারটা আঁকার সময় একটু খেয়াল করো, আমার এই দিকের যে মাসলগুলা, এই মাসলটা কিছুটা পুরু হবে, আর এই পাশে দেখো আমি পাতলা করে মাসল দিছি। কারণ কি, কারণটা আমি একটু পরেই বলতেছি, আগে আমি আঁকাটা শেষ করি। দেখো আঁকা কিন্তু এখানে শেষ। এরপরে কি করবা, একটা করে লেয়ার দিয়ে দিবে, কারণ আমরা জানি হচ্ছে হার্টে এরকম লেয়ার থাকে। এখন এই জায়গাটায় তাকাও, 1 নাম্বার চেম্বার, রক্ত কি করবে এইখানে আসবে। শরীরের উপরের অংশ থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই 1 নাম্বার চেম্বারে আসলো। শরীরের নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই 1 নাম্বার চেম্বারে আসলো। আসার পরে ও কিন্তু আর উল্টা দিকে যাইতে পারবে না। এই দিকে যে কপাটিকাগুলো আছে, কপাটিকাগুলো হচ্ছে একমুখী, শুধু প্রবেশ করতে পারবে, বের হইতে পারবে না। তাহলে এই রক্তগুলো আর উল্টা পথে যাইতে পারবে না। তাহলে সে কোন দিকে যাবে, এই রক্তগুলা এই যে তোমার প্রথম কপাটিকা থেকে, মানে এখান দিয়ে কপাটিকা দিয়ে কোথায় চলে আসবে, এই 2 নাম্বার চেম্বারে চলে আসবে। 2 নাম্বার চেম্বার থেকে সে আর ফেরত যাইতে পারবে না, একে আর কখনোই যাইতে পারবে না। সেক্ষেত্রে এই জায়গায় মাসেলটা যখন সিস্টোল ঘটবে, মানে সংকোচন আর প্রসারণ, এটার মাধ্যমেই তো আমাদের হৃৎপিণ্ডটা কাজ করে, তখন কি হবে, এই যে দেখো দুইটা নালী, এইটা একটা ফুসফুসে গেল, এই যে এই দিক দিয়ে আরেকটা ফুসফুসে, 2 ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো চলে যাবে। এরপরে ফুসফুস থেকে আবার আসবে এই 3 নাম্বার চেম্বারে, তারপর 4 নাম্বার চেম্বার দিয়ে হচ্ছে পুরা দেহে ছড়ায় যাবে। এখন আমাদেরকে বলছে চিহ্নিত চিত্র আঁকতে, আমরা এটাকে এখন চিহ্নিত করা লাগবে। চিহ্নিত করার জন্য আমাদের এই কোন দিকে রক্ত যায় এগুলোর কোনো প্রয়োজন নাই, আমরা চলো একটু চিহ্নিত করি। সেক্ষেত্রে সবার প্রথমে এই যে অংশটা যেটা দিয়ে হচ্ছে রক্ত প্রবেশ করছিল, এটাকে আমরা কি বলবো, ঊর্ধ্ব মহাশিরা বলবো, ঊর্ধ্ব মহাশিরা। এরপরে নিচের দিকে যেটা দিয়ে হচ্ছে রক্ত নিচের অংশ থেকে প্রবেশ করছিল, এটাকে কি বলবো, নিম্ন মহাশিরা বলবো, নিম্ন মহাশিরা। এরপরে দেখো তোমার যেটা ডান হাত, এই পাশে বাম ধরবা, কারণ আমি যখন এভাবে ঘুরে দাঁড়াবো সেক্ষেত্রে এটা আমার বাম দিকে চলে আসলো না। তাহলে তোমার এখানে বাম, ডান হাত যেটা, এদিকে আমি সব বাম চিহ্নিত করব। এটা হচ্ছে বাম অলিন্দ। উপরের যে চেম্বার এগুলাকে বলে অলিন্দ, আর নিচের দিকে যে চেম্বারটা এটাকে বলবো হচ্ছে নিলয়। এটা কি, বাম নিলয়, নিচে নিলয়। এই যে নিচের চেম্বারগুলো হচ্ছে নিলয় আর উপরের চেম্বারগুলো হচ্ছে অলিন্দ। তারপরে এই পাশটা বাম চিহ্নিত করলাম, বতে বাম, বতে বাইকাস্পিড। এইখানে যে কপাটিকাটা থাকবে এটার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা। এরপরে এইখানে দেখো যেটা আমার বাম হাত, এই দিকে আমি চিহ্নিত করব সব ডান। তাহলে এই যে প্রকোষ্ঠটা, এটার নাম আমি কি বলবো, এটাকে আমি চিহ্নিত করব ডান অলিন্দ। এবং নিচের দিকে থাকলে কি বলছিলাম, নিলয় বলবো, এটাকে বলবো ডান নিলয়। ডান অলিন্দ আর ডান নিলয়কে পৃথক করতেছে যে কপাটিকাটা, এটার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড, ট্রাইকাস্পিড কপাটিকা। এরপরে এই যে দুইটা ফুসফুসে চলে গেল, দুইটা যেই রক্তনালীগুলা, এগুলাকে আমরা বলবো ফুসফুসীয় ধমনী। এরপরে যে দুইটা আসতেছে ওই দুইটা হচ্ছে ফুসফুসীয় শিরা। দেখো যে দুইটা চলে গেল এরা হচ্ছে ফুসফুসীয় ধমনী।
ফুসফুসীয় ধমনী। এরপরে যারা আসতেছে এই যে এই রক্ত নিয়ে আবার হৃৎপিণ্ডে যখন প্রবেশ করবে তখন এগুলাকে বলবো হচ্ছে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় বা পালমোনারিও বলতে পারো, ফুসফুসীয় শিরা। এরপরে পুরো দেহে যেটা রক্ত নিয়ে যাবে, এই যে আর্চটা এরকম একটা যে ভাঁজ, এটাকে আমরা আর্চ বলতেছি, যেখান থেকে মাথা হাত পা সব জায়গায় রক্ত চলে যাবে, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে মহাধমনী। সেক্ষেত্রে এই যে চিহ্নিতকরণগুলা, এই কয়টা জিনিস চিহ্নিতকরণ করব। আর অবশ্যই অবশ্যই চিত্রের নাম লিখতে হবে। চিত্রের নাম যদি না দাও তাহলে হচ্ছে পুরা চিত্রে 0। তাহলে এটা আমি কি আঁকলাম? মানব হৃৎপিণ্ড আঁকলাম, মানব হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ডের লেয়ার যেটা, বাইরে থেকে লেয়ার 3টা থাকে। এই লেয়ার 3টা হচ্ছে প্রথমে তোমার অন্তঃস্তর, বহিস্তর আর মাঝখানে যে স্তরটা। বহিস্তরে তোমার মাঝে মাঝে হচ্ছে চর্বি জমে থাকতে আমরা দেখতে পাই, বহিস্তরে সেটা হচ্ছে জমা থাকবে। এখন হৃৎপিণ্ডের যে আবরণগুলো, এগুলোকে আমরা কার্ডিয়াক বলে থাকি, কার্ডিয়াক পেশি বলে থাকি। গঠন বলছে, তাহলে আমরা এরকম করে চিত্রটা আঁকবো। সবগুলা চিহ্নিতকরণ অবশ্যই হাতের ডান পাশে দেওয়া লাগবে। এখন এক্স এর গঠন তো আমরা মানে চিত্র তো আঁকলাম, এখন কিছু কিছু সময় আমরা দেখতে পাই যে শুধু চিত্র আঁকলে ফুল মার্কস দেয় না। সেক্ষেত্রে আমরা আরও কিছু কথাবার্তা বলবো। এই কথাবার্তাগুলো হচ্ছে এই জায়গাটায় দেখো, আসো। বহিস্তর, 3টা স্তর থাকবে আমি বললাম, বহিস্তর, মধ্যস্তর আর অন্তঃস্তর। বহিস্তরে কি থাকবে? এটি মূলত যোজক কলা নিয়ে গঠিত। এই স্তরটিতে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে, যে আমি বললাম না যে চর্বিগুলো কিন্তু এই বাইরের স্তরে মানে লেগে থাকে। এরপরে মধ্যস্তর, এটি বহিস্তর এবং অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে। দৃঢ় অনৈচ্ছিক পেশি দিয়ে এর স্তর গঠিত। অনৈচ্ছিক পেশি বলতে যেটা তুমি নিজের ইচ্ছায় নড়াচড়া করাতে পারবা না। তুমি চাইলেই কিন্তু হৃৎপিণ্ডকে হচ্ছে কিছুক্ষণ থামায় রাখতে পারবা না, যে আরে তুমি সারাক্ষণ পাম্প করতে থাকো, তুমি একটু রেস্ট নাও, তুমি থেমে থাকো, তুমি চাইলে কিন্তু এটা পারবা না। হৃৎপিণ্ড একটা বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত, যে পেশিটা সবসময় সংকুচিত প্রসারিত হইতে থাকে। এরপরে দেখো অন্তঃস্তর, ভেতরে, এটি সবচেয়ে ভেতরে অবস্থিত। প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়ে আবৃত থাকে। এর ভেতরে হৃৎপিণ্ডের কপাটিকাগুলো, এই যে এই কথাবার্তাগুলো আমি আঁকতে আঁকতে যেগুলো বলছি ওইগুলো, চলো আমি হচ্ছে চিত্র দেখে এটা বর্ণনা করি। এইখানে ওই যে আমি যে মাসলটার কথা বলতেছিলাম, দেখো এই পাশে মাসলটা হচ্ছে কিছুটা পুরু করে আঁকবা। কি জন্য? কারণ দেখো এইখানে যখন তোমার সংকুচিত হবে, এই দিকের মাসলটা, এটা যখন সংকুচিত হবে তখন কি হবে? এই রক্তগুলা এই 2 জায়গা দিয়ে 2টা ফুসফুসে চলে যাবে, তাই না? এই যে এইটা যখন সংকুচিত হবে তখন কি হবে? 2টা ফুসফুসে রক্ত যাচ্ছিল। তাহলে ফুসফুস তো হার্টের খুব কাছে অবস্থান করতেছে, তাই না? এই যে এখান থেকে কই যাবে? 2টা ফুসফুসে যাবে, এই জায়গাটা থেকে, এই যে 2 নাম্বার চেম্বার থেকে। তাহলে এই যে 2 পাশে 2 ফুসফুস, তার মাঝখান বরাবর আমাদের হার্ট অবস্থান করতেছে। অনেকে আবার এই ভুল কথাটা বলে হার্ট নাকি বুকের বাম পাশে অবস্থান করে, না, কিন্তু হার্ট বুকের একদম মাঝখানে অবস্থান করে। সে শুধু বাম দিকে একটু হেলে থাকে, যার কারণে মানে যে বিটটা শুরু হয়, তড়িৎ গতিতে যে বিটটা আসে ওইটা বাম দিক থেকে আসে, যার জন্য মনে হয় যেন বাম দিকে, কিন্তু হার্ট বাম দিকে না, হার্ট হচ্ছে একদম মাঝখানে। তাহলে মাঝখান থেকে 2 ফুসফুসে যখন রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে ওর এত বেশি প্রেশার দিয়ে চাপ দেওয়া লাগতেছে না, রক্তগুলা খুব তাড়াতাড়ি এই ফুসফুসে চলে যেতে পারতেছে। কিন্তু এই পাশের যে মাসলটা দেখো, এই পাশের যে মাসলটা, ও যখন সংকুচিত হবে তখন কি হবে? তোমার এই যে মহাধমনীটা, এটা দিয়ে কি করবে? রক্ত মাথায়, হাতে, পায়ে যাবে, পুরো দেহে রক্ত ছড়ানো প্রয়োজন, যার জন্য এই মাসলটা অনেক জোরে চাপ দেওয়া লাগবে। জোরে করে যখন সংকোচন করবে তখন পুরো দেহে রক্তটা ছড়ায় যাবে। সেক্ষেত্রে যদি তার প্রাচীরটা পাতলা হইতো তাহলে সংকোচনের সময় সে তো ছিঁড়ে যেতে পারতো, যার জন্য সৃষ্টিকর্তা কি করছে? এই পাশের মাসলটা অনেক বেশি পুরু করে বানাইছে। তাহলে আঁকার সময় আমরা এরকম করে আঁকবো, এই পাশের মাসলটা হচ্ছে কিছুটা পুরু রাখবো। এই যে ভিতরে কপাটিকাগুলা, বাম পাশে বাইকাস্পিড, বতে বাম, বতে বাইকাস্পিড কপাটিকা। এই যে বাইকাস্পিড কপাটিকাটা, এখানে হচ্ছে তোমার 2টা মানে কপাটিকার যে দরজা থাকে 2টা, বাইকাস্পিড কপাটিকায় 2টা থাকে। বাই বলতে আমরা কি বুঝি? 2 বুঝি না? ডাই অথবা বাই, এটা দিয়ে তো আমরা 2 কথাটা বুঝতেছি। এরপরে ট্রাইকাস্পিড, যেটা ট্রাই মানে কি? 3, মনো, ডাই, ট্রাই, পলি, এরকম ওয়ার্ড আমরা শুনছি না? ট্রাই মানে হচ্ছে 3। তাহলে এইখানে ট্রাইকাস্পিড কপাটিকায় তোমার দরজা থাকবে হচ্ছে 3টা, কিন্তু 3টা দরজারই গতিপথ কোন দিকে? একদিকে, শুধু তুমি আসতে পারবা কিন্তু যাইতে পারবা না। তাহলে এই যে কপাটিকাগুলা, এই যে চেম্বারগুলা, এগুলা হচ্ছে তোমার অন্তঃস্তর মানে ভিতরে অবস্থান করতেছে। তাহলে অন্তঃস্তরের ভিতরে তুমি আঁকতে আঁকতে যে কথাগুলো বুঝছো ওই কথাগুলো হচ্ছে এই অন্তঃস্তরের ভিতর বর্ণনা করবা, যেখানে 4টা প্রকোষ্ঠ থাকতেছে, 4টা প্রকোষ্ঠের গুলার নাম বলবা, উপরের গুলা অলিন্দ, নিচের গুলা নিলয়, এই কথাবার্তাগুলা। এরপরে দেখো ওয়াই চিহ্নিত কণিকাগুলো একই সাথে অবস্থান করলেও গঠন ও কাজের দিক থেকে ভিন্ন। ঘ নাম্বারটা দেখো, কণিকাগুলো আমাদের কি ছিল? রক্তকণিকা। 3 ধরনের রক্তকণিকা, ওরা সবাই একসাথে অবস্থান করে, একসাথে রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহিত হয়।
কিন্তু ওদেরকে দেখতেও আলাদা, আবার ওদের কাজও আলাদা। এখন দেখতে আলাদা এটা তো আমরা উদ্দীপকে তাকাই হচ্ছে বুঝতে পারছি, তাই না? এই যে দেখো তো, দেখতে যে আলাদা এটা তো তুমি উদ্দীপকের দিকে তাকাইলেই বুঝতে পারতেছো। কিরকম? লোহিত রক্তকণিকা এরকম চাকতির মতো, সাইডে থেকে দেখলে এরকম চাকতির মতো, আর পাশে থেকে দেখলে হচ্ছে তোমার এরকম দ্বি অবতল। দেখো এই পাশেও অবতল, এই পাশেও অবতল, এজন্য এটাকে বলে দ্বি অবতল। এরপরে শ্বেত রক্তকণিকাগুলো হচ্ছে একদম গোলাকার, এই যে গোলাকার, আবার ওদের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকবে আর গোলাকার, মাঝে মাঝে হচ্ছে এরকম দানাদার অংশ থাকে। তাহলে এইগুলা স্ট্রাকচারটা হচ্ছে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে। আর দেখো এরকম দানাদার অংশ যদি দেখো সেক্ষেত্রে এটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা আবার নিজের আকৃতি পরিবর্তন করে মাকড়সার জালের মতোও হয়ে যেতে পারে, ও কিন্তু এরকম মাকড়সার জালের মতো হয়ে কি করে, রক্ত তঞ্চনে সাহায্য করে। তাহলে সবগুলো স্ট্রাকচার আলাদা, কিন্তু ওরা একসাথে অবস্থান করতেছে। এবার ওদের কাজগুলোও আলাদা। কাজ যদি আমরা দেখি, চলো এই দেখো লোহিত রক্তকণিকা, ওর গঠনটা কিরকম বলছে, ওর গঠন হচ্ছে নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস থাকবে না, দেখতে অনেকটা দ্বি অবতল বৃত্তের মতো। ওই যে দ্বি অবতল একটু আগে যে চিত্র আঁকতাম, এই দিকে অবতল এদিকে অবতল, তারপরে এরকম সাইড থেকে দেখলে এরকম দেখা যায়। এদের গড় আয়ু হচ্ছে 120 দিন, 120 দিন বাঁচে, এরপরে ওরা হচ্ছে ধ্বংস হয়ে যায়। হিমোগ্লোবিন ধারণ করায় লাল বর্ণ দেখা। হিমোগ্লোবিন কি? হিম অংশটা হচ্ছে তোমার লৌহ বুঝাচ্ছে, হিম দ্বারা লৌহ বুঝায় বা আয়রন, আর গ্লোবিন যে অংশটা, গ্লোবিন দিয়ে হচ্ছে তোমার প্রোটিন বুঝাচ্ছে। এই হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন পরিবহনে সাহায্য করে। অক্সিজেন আর হিমোগ্লোবিন যৌগ তৈরি করে, ওটাকে বলে অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন যৌগ তৈরি করার মাধ্যমে অক্সিজেন পরিবহনের কাজ করে। তাহলে ওর কাজটার দিকে তাকাও তো, দেখো কি বলছে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এখন কিছু বিক্রিয়া আছে এই জায়গাটায়, চাইলে দিতে পারো, আমি একটু বিক্রিয়াটা দেখাই কিভাবে ওরা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। দেখো হিমোগ্লোবিন কি করতেছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করতেছে, অক্সিহিমোগ্লোবিন। এরপরে এই অক্সিহিমোগ্লোবিনটা কি করে, একটা অস্থায়ী যৌগ, এটা একটা অস্থায়ী যৌগ, কিছুক্ষণ পরেই হচ্ছে ভেঙে যাবে। অক্সিহিমোগ্লোবিন এটা কিছুক্ষণ পরে ভেঙে গিয়ে মুক্ত অক্সিজেন তৈরি করে এবং হিমোগ্লোবিন আবার আলাদা হয়ে যায়, হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে। এভাবে করে কি করলো, অক্সিজেনটা পরিবহন করলো। এরপরে আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন করানো লাগবে। কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় হচ্ছে তোমার রক্ত রসের মাধ্যমে। পানি, রসের ভিতর কি থাকবে, পানি থাকবে, ওই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করতেছে, H2CO3 তৈরি করতেছে। এটাকে যদি আমি ভাঙি, দেখো H2CO3 কে যদি আয়নে পরিণত করি সেক্ষেত্রে কি হবে, একটা প্রোটন আয়ন আমরা পাবো এবং CO3- এরকম পাচ্ছি। এখন তুমি খাদ্যের মাধ্যমে তো বিভিন্ন ধরনের লবণ গ্রহণ করো, আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই লবণগুলো আমরা খাদ্য লবণ হিসেবে গ্রহণ করতেছি। সোডিয়াম ক্লোরাইডকে কি বলে, খাদ্য লবণ বলে। সেক্ষেত্রে সোডিয়ামের যেই ধাতব অংশটা, ধনাত্মক যে অংশটা, এটা কি হবে, এখানে ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে, CO3- যুক্ত হইলে কি হবে, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে। এই জায়গায় আমরা কি দেখব, প্লাস অংশ আর মাইনাস অংশটা যুক্ত হবে, NaHCO3, এটা কি সোডিয়াম বাইকার্বনেট তৈরি করলো। আবার এখানে যদি পটাশিয়াম থাকে সেক্ষেত্রে কি করবে, পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে। দেখো এখানে পটাশিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করতে পারে, KHCO3, পটাশিয়াম বাইকার্বনেট। এরকম যৌগ তৈরি করার মাধ্যমে কিন্তু কি করে, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন পরিবহন করে। কে করে, লোহিত রক্তকণিকা এই কাজগুলো করে। লোহিত রক্তকণিকার কাজ তাহলে আমরা বুঝলাম। এরপরে শ্বেত রক্তকণিকা কি করে, শ্বেত রক্তকণিকার স্ট্রাকচার তো আমরা দেখলাম যে ও গোলাকার হয়, কিন্তু যখন ও কাজ করতে যায়, মানে ও যখন জীবাণু ধ্বংস করা ওর কাজ, ও যখন জীবাণু ধ্বংস করতে যায় তখন ওরা নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না, ও অ্যামিবার মতো হয়ে যায়, অ্যামিবার মতো এলোমেলো হয়ে ও ওর আকৃতি পরিবর্তন করে। দেখো এরকম আকৃতি পরিবর্তন করে এই যে জীবাণুটাকে নিজের ভিতরে নিয়ে নেওয়ার চেষ্টা করে। এখন দেখো এই জায়গায় কি হবে, এরকম করে ও জীবাণুটাকে দেখো অনেকটুকু নিজের ভিতরে নিয়ে নিল, তারপরে আবার কি হবে, এবার ও পুরাটা জীবাণুকে নিজের ভিতর নিয়ে ওর ভিতরে যে এনজাইমগুলো আছে ওই এনজাইমগুলো জীবাণুর উপর ক্রিয়া করবে এবং জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতেছে। নিম পাতা জীবাণু ধ্বংস করে, তোমরা কি এটা জানো, নিম পাতা কিন্তু অনেক ভালো। সেক্ষেত্রে নিমের ডাল দিয়ে হচ্ছে আমরা মেসওয়াক করতে পারি, নিমের পাতা শিলে পিষে খাইতে পারো, অথবা মানে যে কোনো নিমের বাতাসও কিন্তু ভালো। সেক্ষেত্রে নিম গাছটা কি করতেছে, আমাদের জীবাণু ধ্বংস করার কাজ করতেছে, যে নিম যে পাতাটা।
এখন দন্তান্ন দিয়ে মনে রাখবা হচ্ছে নিউট্রোফিল, আর মতে মনে রাখবা হচ্ছে মনোসাইট। তাহলে এই যে মনোসাইট আর নিউট্রোফিল ওরা দুজন কি করতেছে, জীবাণু ধ্বংস করার কাজ করতেছে। কিভাবে মনে রাখবা, নিম পাতা ওয়ার্ডটা দিয়ে মনে রাখ। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, এবং ইউসিনোফিল ও বেসোফিল এই দুইটা রক্তকণিকা আছে। শ্বেত রক্তকণিকার কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে, দানাদার অদানাদারের উপর ভিত্তি করে। তাহলে ইউসিনোফিল আর বেসোফিল এই দুইটা হচ্ছে তোমার দানাদার। কিভাবে মনে রাখবা, দানাদার অংশ তুমি চোখ বন্ধ করে যদি স্পর্শ করো সেক্ষেত্রে ফিল করতে পারবা। তাহলে যাদের নামের শেষে এরকম ফিল ফিল, এই যে নিউট্রোফিল, এই যে ফিল ওয়ার্ডটা নামের শেষে থাকলে কি বুঝবো, ওগুলো হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, কারণ ওদেরকে আমরা ফিল করতে পারি, ওদের নামের শেষে ফিল আছে। ওরা কি করবে, হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। এই হিস্টামিন কিন্তু আমাদেরকে অ্যালার্জি থেকে মানে প্রতিরোধ করে, অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। এবং বেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তবাহিকায় জমাট বাঁধাতে সাহায্য করে। তাহলে এই যে শ্বেত রক্তকণিকার কাজগুলো আমরা বুঝলাম। আর ওর আকৃতি এই যে এই জায়গাটায় দেখো, আমরা কিন্তু উদ্দীপকে যখন পড়তেছিলাম তখনই বলছিলাম। এরপরে আসো অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে তোমার গোলাকার, ডিম্বাকার অথবা বড় আকারের হতে পারে। ওদের নিজস্ব কোনো আকৃতি নেই, ওটা হচ্ছে দানাদার হয়। এখন ও যখন আবার কাজ করতে যায় তখন কিন্তু ও নিজের আকৃতি পরিবর্তন করে ফেলে। ওর কাজটা কি, রক্ত তঞ্চন করা বা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করা। কোনো জায়গায় যদি তোমার কেটে যায় সেক্ষেত্রে কিছুক্ষণ পরে দেখবা দুইটা কাটা অংশকে একসাথে ধরে রাখার কাজ করতেছে, এই যে অনুচক্রিকাটা জালের মতো তৈরি করছে। তারপরে ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, যেটা তোমার বাতাসের সংস্পর্শে আসলে কার্যকর হয়। মানে কেটে গেলে ওইটা কি হয়, ওই জায়গাটায় ইনভায়রনমেন্টের সংস্পর্শে যখন আসে, বাতাস যখন লাগে তখন কিন্তু ওই জায়গায় হচ্ছে ওই যে রক্তকণিকাগুলো মানে অনুচক্রিকাগুলো হচ্ছে কাজ করা শুরু করা, মানে ওর কাজই হচ্ছে রক্ততঞ্চন ঘটানো। তার মানে ও কি করতেছে, আমাদের রক্তক্ষরণ বন্ধ করতেছে, ওই রক্ততঞ্চনে সাহায্য করতেছে। তাহলে আমরা 3 ধরনের কণিকার কাজ আর ওদের আকৃতিটা বুঝতে পারলাম। ওরা হচ্ছে তোমার একসাথে অবস্থান করে একই রক্তনালীর ভিতরে, কিন্তু ওদের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন। আশা করি বুঝাইতে পারছি। 3টা পয়েন্ট করে আমরা 3 জনের যে আকৃতি আর কাজটা এইভাবে বর্ণনা করে দিব, তাহলে সুন্দর একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর হয়ে যাবে বলে আমি মনে করতেছি। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।